ধরুন মানচিত্রের উপর একটা দাগ টেনে একটা দেশকে দুই ভাগ করে দেওয়া হলো, কিন্তু ঘরের ভেতরে একটা পরিবারের ভেতরে যে অদৃশ্য দাগ টানা হয়ে যায় তার কি হবে? হাসান আজিজুল হকের আগুন পাখি উপন্যাসটা আমাদের ঠিক সেই ঝড়ের মধ্যে নিয়ে যায়। আর গল্পটা আমরা দেখি একজন সাধারণ কিন্তু আসলে অসাধারণ একজন নারীর চোখে। চলুন আজ এই গল্পটাকে একটু কাছ থেকে দেখা যাক। উপন্যাসটা খুলতেই একেবারে প্রথম দিকেই এর প্রধান চরিত্র আমাদের এই প্রশ্নটা ছুড়ে দেয়। একবার ভাবুন কথাটা, আমাকে কেউ বোঝাইতে পারলে না কেন আলাদা একটু দেশ হয়েছে, আর এই দেশটি আমার লয়। এই একটা লাইনেই যেন পুরো গল্পের আবেগ আর ইতিহাসের যে বিশাল ক্যানভাস সবটা বাধা পড়ে গেছে। তো এই প্রশ্নটা ওঠার আগে তার পৃথিবীটা ঠিক কেমন ছিল? মানে দেশভাগের এই সব অস্থিরতা শুরু হওয়ার আগে কেমন ছিল সেই শান্ত, একে অপরের সাথে জড়িয়ে থাকা জীবনটা? এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হলো গল্পের যে কথক তার কিন্তু কোনো নাম নেই। আমরা তাকে চিনি মেজ বউ হিসেবে। আর এটাই আসল কথা, কারণ তার পরিচয়টা তখন তার নিজের নামে নয়, বরং একটা বিশাল যৌথ পরিবারের সদস্য হিসেবে তার ভূমিকার সঙ্গে একেবারে জড়িয়েছিল। কেমন ছিল সেই জগৎটা ভাবুন তো। বিশাল একটা একান্নবর্তী সংসার, হিন্দু মুসলমান সবাই মিলেমিশে এক পাড়ায় থাকছে, কোনো ভেদাভেদ নেই, জীবন চলছে প্রকৃতির নিয়মে, ফসল উঠার ছন্দে। আর এই সব কিছুর ভেতরেই তার ছিল একটা একদম নিজের একটা গোপন জগৎ। রাতের অন্ধকারে স্বামীর কাছে লুকিয়ে লুকিয়ে অক্ষর চেনা। এই ছোট ছোট মুহূর্তগুলো মিলেই ছিল তার গোটা পৃথিবীটা। কিন্তু এই শান্ত, গোছানো জীবনে হঠাৎ করেই বাইরের দুনিয়া যেন হানা দিল, আর ধীরে ধীরে সেই চেনা জগতে ফাটল ধরতে শুরু করল। তার এই চেনা পৃথিবীটা ভাঙতে শুরু করল, কিন্তু একবারে নয়, বরং একের পর এক আঘাতে। প্রথমে এলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধাক্কা, অভাব, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। তারপর এলো ৪৩-এর সেই ভয়াবহ দুর্ভিক্ষ, যা গ্রামের সমাজটাকে নাড়িয়ে দিয়ে গেল। এরপর পাকিস্তান আন্দোলনের রাজনৈতিক বিভেদ ধীরে ধীরে গ্রামেও ঢুকতে শুরু করল। আর কলকাতা বা অন্যান্য শহরের সাম্প্রদায়িক দাঙ্গার খবর, যেটা এতদিন ছিল শুধু দূর থেকে শোনা কথা, সেটাই একসময় গ্রামের কঠিন বাস্তব হয়ে উঠল। আর এরপর এলো সবচেয়ে বড় আঘাতটা, ১৯৪৭ সালের দেশভাগ। এটা শুধু একটা দেশকে দুটুকরো করেনি, এটা তার নিজের পরিবারকেও একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছিল। ১.৫ কোটি মানুষ, সংখ্যাটা একবার ভাবুন। দেশভাগের কারণে প্রায় ১.৫ কোটি মানুষ ঘর ছাড়া হয়েছিল। এই সংখ্যাটা এতটাই বিশাল যে এর পেছনের মানবিক কষ্ট, যন্ত্রণা আর হাহাকারের গভীরতাটা কল্পনা করাও কঠিন। এই দেশভাগের প্রভাবটা ছিল সব দিক থেকে বিধ্বংসী। যে একান্নবর্তী পরিবার একসঙ্গে থাকত, রাজনীতি সেই পরিবারকে ভেঙে টুকরো টুকরো করে দিল। যারা ছিল হিন্দু মুসলমান প্রতিবেশী, তারা হয়ে গেল দুই ধর্মের দুই আলাদা দেশের মানুষ। আর এতদিনকার ভাগ করে নেওয়া আনন্দ দুঃখের জায়গাটা দখল করে নিল সন্দেহ আর হিংসা। আর এই যে ভয়ঙ্কর কথাটা, এক মুসলমান ৭০ জনা কাফের, এটা কিন্তু কোনো বাইরের লোক বলেনি। কথাটা বলেছিল তার নিজেরই এক দেবর। এখান থেকেই বোঝা যায় রাজনীতির বিষ কতটা গভীরে, একেবারে রক্তের সম্পর্কের মধ্যেও ঢুকে পড়েছিল। তো এই সবকিছুর মাঝে চারদিক থেকে আসা এই প্রচণ্ড চাপের মুখে গল্পের নায়িকা এমন একটা সিদ্ধান্ত নিলেন যা ছিল সবার কল্পনার বাইরে। চলুন এবার গল্পের সেই চূড়ান্ত মুহূর্তটার দিকে এগোনো যাক। প্রশ্নটা হলো, যখন তার স্বামী, তার ছেলেরা সবাই মিলে তাদের বাপ-দাদার ভিটেমাটি ছেড়ে নতুন দেশ পাকিস্তানে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল, তখন তিনি কি করলেন? তিনি যেতে অস্বীকার করলেন, সোজা না বলে দিলেন। আর শুধু তাই নয়, তিনি যা বললেন তা ছিল নিজের স্বতন্ত্র পরিচয়ের এক অসাধারণ ঘোষণা। তিনি বললেন, আমি আর আমার স্বামী তো একটি মানুষ লয়, আলাদা মানুষ, জানের মানুষ কিন্তু আলাদা মানুষ। ভেবে দেখুন, সেই সময়ের একজন সাধারণ গ্রামীণ নারীর মুখে এই কথাগুলো, এটা একটা বিপ্লবের থেকে কম কিছু ছিল না। তার এই না বলে দেওয়াটা আসলে অনেক বড় একটা ব্যাপার ছিল। একাডেমিক আলোচনায় একটা কথা আছে, হোম অ্যাজ আ সাইট অফ রেজিস্ট্যান্স, মানে নিজের বাড়িকেই প্রতিরোধের একটা ক্ষেত্র হিসেবে ব্যবহার করা। এর মানে কি? এর মানে হল, যখন বাইরের পৃথিবী
আপনার উপর বিভেদ আর হিংসা চাপিয়ে দেয়, তখন নিজের বাড়ি, নিজের ভিটে মাটি আঁকড়ে থাকাই হয়ে ওঠে সবচেয়ে বড় প্রতিবাদ। তার ওই সাধারণ বাড়িটা তখন আর শুধু একটা থাকার জায়গা থাকে না, হয়ে ওঠে একটা রাজনৈতিক সিদ্ধান্তের প্রতীক। কিন্তু এই অসাধারণ উপন্যাসেরও একটা নেপথ্যের গল্প আছে, একটা গল্পের পেছনের গল্প, আর সেটা ভীষণ ব্যক্তিগত এবং একদম সত্যি। উপন্যাসের প্রধান চরিত্রের এই যে বলিষ্ঠ কণ্ঠ, তার মুখের ভাষা, তার জীবনের যে গল্প, এই সব কিছু কিন্তু কল্পনা থেকে আসেনি। এর উৎস একজন সত্যিকারের মানুষ, লেখকের নিজের মা, জোহরা খাতুন। এই আগুন পাখি উপন্যাসটা লেখার পেছনের যাত্রাটাও একটা অবিশ্বাস্য গল্প। ভাবুন, ৮০ দশকে লেখক হাসান আজিজুল হক তার মায়ের স্মৃতিগুলো রেকর্ড করে রাখছেন। তারপর প্রায় ২০টা বছর সেই গল্প আর মায়ের মুখের সেই বিশেষ ভাষা তিনি নিজের মধ্যে বয়ে বেরিয়েছেন। অবশেষে ২০০৩ সালে তিনি লিখতে বসেন, আর মায়ের সেই স্মৃতি আর নিজের শিল্পবোধকে এক করে জন্ম দেন আগুন পাখির। আর উপন্যাসের নামটাও কিন্তু খুব অর্থবহ। আগুন পাখি মানে তো ফিনিক্স পাখি, সেই পৌরাণিক পাখি যে আগুনে পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু সেই ছাই থেকে আবার জেগে ওঠে। লেখক তার মায়ের জন্য, এই গল্পের নায়িকার জন্য ঠিক এই রূপকটাই বেছে নিয়েছিলেন। এমন একজন নারী যিনি নিজের চোখের সামনে তার চেনা পৃথিবীকে পুড়তে দেখেছেন, কিন্তু হার মানেননি, ধ্বংসস্তূপের মধ্যে থেকেও টিকে থেকেছেন। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি পেলাম? আগুন পাখি আমাদের কি শেখায়? প্রথমত, ইতিহাস কোনো বইয়ের পাতায় লেখা শুকনো তথ্য নয়, ইতিহাসকে মানুষ তার নিজের ঘরে, নিজের জীবনে যাপন করে। দ্বিতীয়ত, একটা সাধারণ বাড়িও রাজনৈতিক প্রতিরোধের সবচেয়ে শক্তিশালী দুর্গ হয়ে উঠতে পারে। আর সবচেয়ে বড় কথা হল, লক্ষ লক্ষ মানুষের দেশ ছেড়ে চলে যাওয়ার স্রোতের বিপরীতে একা একজনের নিজের ভিটেতে থেকে যাবার সিদ্ধান্ত, এটাও ইতিহাসের একটা প্রচণ্ড শক্তিশালী পদক্ষেপ হতে পারে। এই আলোচনা শেষে তাই একটা প্রশ্নই থেকে যায়, নিজের মাটি, নিজের পরিচয় আর নিজের বাড়ির মধ্যে যে একটা গভীর অবিচ্ছেদ্য সম্পর্ক আছে, সেটাকে আঁকড়ে ধরে রেখে শিকড়চ্যুত হতে অস্বীকার করা, এর আসল অর্থটা আসলে কী?